আসসালামু আলাইকুম। টুরিস্ট হিসেবে আমরা কতটুকু নিরাপদ? আজকে ব্লগ 7 করতে যাচ্ছি পার্কি এবং আনোয়ারা বিচে। কিভাবে 300 টাকা বাজেট নিয়ে যান্ত্রিক শহর ছেড়ে গাছের ছায়াতলে হ্যামকে শুয়ে সমুদ্রের ঢেউ আর মৃদু বাতাস উপভোগ করবেন, এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো আমরা চিন্তা গাড়ি থেকে রক্কা, সাথে খোলা আকাশের নিচে রান্না করে খাওয়া দাওয়া, আর 10 কিলোমিটার হেঁটে আনোয়ারা এবং পার্কি বিচ ভ্রমণ, সমুদ্র থেকে মূল্যবান জিনিস সংগ্রহ, খোলা আকাশের নিচে মসজিদ, সাথে আরো অনেক কিছু। দেরি না করে চলুন শুরু করি। আমরা পার্কির চর যাওয়ার জন্য চলে আসি নতুন ব্রিজ, বা অন্য নাম শাহ আমানত ব্রিজ। আমরা নতুন ব্রিজ সিএনজি স্টেশন থেকে লোকালে সিএনজি করে প্রতিজন 40 টাকা ভাড়া দিয়ে নতুন ব্রিজ থেকে চৌমনি চলে আসি। তারপর চৌমনি নেমে রাস্তা পার হয়ে সিএনজি স্টেশন থেকে লোকালে সিএনজি করে প্রতিজন 50 টাকা দিয়ে পার্কির চর চলে যাই। বলো তোমার প্রিয় জায়গা কি? আমার এই প্রিয় জায়গা হচ্ছে যে এমন পরিমাণ আমি এখানে আসি আমার মতন, আমার যদি আমার লিস্টগুলো দেখেন, আমার প্রবাসী গার্ডেনটা ঘুরতে পারবেন। আনোয়ার নাই কি জাস্ট ঝর্ণাটা ছাড়া প্রত্যেকটা জিনিস আছে। সমুদ্র বলেন, নদী বলেন, আবার পুরাতন কিছু রাজবাড়ি বলেন, জায়গা বলেন, চিড়িয়াখানা বলেন, অনেকগুলো আছে। বাইকনে গার্ডেন, অনেক কিছু পাই এখানে নাই অনেক কিছু সব। যারা হিলটে পার্কে ভিডিও দেখেন না, বান্দার কারণে দেখা হয়, বাট বান্দারা কিছু না। সিএনজি করে পার্কির চর যাওয়ার সময় রাস্তার দুই পাশে লক্ষ্য করলাম দুনো পাশে ঝাউ গাছ দিয়ে ভর্তি, এবং এই ঝাউ গাছের কারণে রাস্তাগুলো সুন্দর লাগতেছে। এরকম ঝাউ গাছ আগে পতেঙ্গা বিচে যাওয়ার সময় দেখা যেত, যদি এখন সেগুলো আর নেই। তবে এই ঝাউ গাছের কারণে রাস্তাগুলো বেশি সুন্দর দেখায়। তারপর পার্কির চর যেতে অতিক্রম করলাম বঙ্গবন্ধু টানেল এরিয়া, এবং সেখানে রাস্তার দুই পাশে ফুল গাছগুলো থাকাতে রাস্তাগুলো বেশ সুন্দর লাগতেছে। তারপর সিএনজি করে চলে আসি পার্কির চর পয়েন্টে। এটা হচ্ছে পার্কির চর পয়েন্ট। তারপর দোকানের পাশের মাটির রোডটা দিয়ে আমরা পার্কির চরের ভিতরের দিকে যাই। পার্কি বিচের রাস্তা দিয়ে হালকা ঢুকতেই রাস্তার দুই পাশে রয়েছে দুইটা বড় বড় দিঘি, আর রাস্তার মধ্যে রয়েছে লম্বা লম্বা গাছ। এই দুই বড় দিঘি আর লম্বা লম্বা গাছ রাস্তাকে অনেক সুন্দর করে তুলছে। দুই পাশে দিঘি আর গাছ, এরকম রাস্তা সহজে দেখা যায় না। এরপর পার্কি বিচে গাড়ি পার্কিং এর এন্ট্রি রয়েছে, তবে পর্যটকের কোনো এন্ট্রি নাই। সোজা আসলে এখানে বিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এরপর আমরা চলে আসলাম পার্কি বিচের কাছাকাছি, আর পার্কি বিচের কাছাকাছি এসে অনেক দোকান দেখতে পাচ্ছি। এখানে অনেক খাবারের দোকান আছে আর কসমেটিকের দোকান আছে। যেহেতু আমাদের খাবার আমরা ব্যাগে করে নিয়ে আসছি, সেহেতু আমরা এখানে কোনো খাবারের অর্ডার বা কোনো খাবার নিচ্ছি না দোকান থেকে। পার্কি বিচে ঢোকার পর আমরা উত্তর সাইডে যাব। আমাদের টার্গেট উত্তর সাইডে যতটুকু যাওয়া যায় ততটুকু আমরা যাবো। গরম পড়তেছে, এক প্রকার তাপপ্রবাহ চলতেছে বাংলাদেশে। সো এই তাপপ্রবাহের মধ্যে আমরা সমুদ্র সৈকতে, তারপর ক্যাশ পড়ছি। ক্যাশ পড়তে বোঝা যাচ্ছে বালির তাপ কি পরিমাণ। তো তেমন একটা মানুষ নেই আসলে সকালবেলা, তো ওই জন্য বিকেল টাইমে মানুষ হবে। তো আমরা এখন এক সাইডে যাবো, আমরা হ্যামক টাঙাবো, একটু রেস্ট নিবো, তারপর ঘোরাঘুরি। পার্কের বিচে কি কি চলে দেখেন। তো আমরা ওইখানে বাস যেটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে ঢুকে আমরা নাকশিদা গেছি। আমরা ওই গাছের যুগ যেটা দেখতে যাচ্ছেন যাইতে চাইছিলাম, বাট ওখানে আমাদেরকে একটু সতর্ক করছে, ওখানে চিন্তা গাড়ি আছে, বাট যে কোনো সময় কড়ে যেতে আরো। তো আমরা সেখানে আর যাচ্ছি না। উত্তর সাইডে 10 মিনিট হাঁটার পর আমাদেরকে একজন লোক বলে, আপনারা আর সামনের দিকে আগায়েন না, সামনে বিপদ হতে পারে। যদি আমরা ওনার কথা শুনতেছিলাম না, উনি বলে আপনারা মন যদি চান যান, তবে কোনো বিপদ হলে এদিকে কোনো সারা দিলে কোনো কিছু সারা পাবেন না। পরে আমরা ওই জায়গায় থেকে যাই আর সামনের দিকে আগাই না। তো আপনারা আসলে সতর্ক থাকবেন। পার্কি বিচে ওইখান থেকে এখানে আশেপাশে থাকার চেষ্টা করবেন, ওই দিক দিয়ে বেশি যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ওদিকে চিন্তায় হয়। পতেঙ্গা বিচ থেকে পার্কি বিচ আসলে অনেক সুন্দর, বা কোনো গাইডলাইন বা কোনো নিরাপদ নাই বলে ওই জন্য মানুষ তেমন একটা আসতে চায় না। এখানে পতেঙ্গা বিচ থেকে এটা পার্কি বিচটা আরো অনেক সুন্দর। পরিস্থিতি এখানে এসে একটু নিজেরা বিচ কমপ্লিট করবো ভাবতেছি না, একটু পরে বলতেছে একজনের সামনে নিরাপদ না, পরিস্থিতি ভালো না, তাও আগে নমুনাতে দেখতেছি। যাই হোক, একটা রিকোয়েস্ট, ভিডিও যদি পৌঁছায় পার্কি বিচকে রক্ষা করুন, পরিষ্কার রাখুন, পর্যটক যাতে আসে ওরকম কিছু করে রাখে। সেটাই আর কি, পর্যটক আসার জন্য একটা সুব্যবস্থা গ্রহণ করা উচিত। সো আমরা গাছের মধ্যে হ্যামক টাঙিয়ে দিলাম, তো আমরা হ্যামকের মধ্যে কিছুক্ষণ রেস্ট করবো আর এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করবো। তো আমরা কিছুক্ষণ এখানে রেস্ট, কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমরা ওখানে শেষ পর্যন্ত ওখানে যতটুকু যাওয়া যায়, বা আমরা একটা পয়েন্ট পর্যন্ত যাবো, ওরকম একটা ইচ্ছা ছিল, বাট ওখানে চিন্তার কারণে। তো যাই হোক, আমরা পরবর্তী একটু রেস্ট নিচ্ছি, হ্যামক নিয়ে আমরা একটু রেস্ট নিবো, খাওয়া দাওয়া করবো। দেন আমরা এগেইন ওই যে পয়েন্ট দিয়ে যেদিকে ঢুকছি তার ওই উল্টা সাইড দিয়ে আমরা যাবো। তো আমরা ঢোকার টাইমে মূলত ডান সাইড দিয়ে আসছি, আমরা এখন ঢোকার টাইমে বাম সাইড দিয়ে যাবো। ওদিকে অনেক যতটুকু যাওয়া যায় বা যতটুকু যাওয়া সম্ভব হয় ততটুকু যাবো। টুরিস্ট পুলিশ লেখা আছে, মানে সুব্যবস্থা আছে, বাট আমি টুরিস্ট পুলিশ এখনো পর্যন্ত টুরিস্ট পুলিশ দেখলাম না। পার্কি বিচটা আসলে অনেক সুন্দর, গাছ আছে এখানে, সুব্যবস্থাটা যদি ভালো করে বেশি করে থাকতো তাহলে অবশ্যই মানুষজন আসতো। এখানে তেমন একটা সুব্যবস্থা নেই, আর এখানে আমাদেরকে একটু আগে বললো এখানে চিন্তায়, তো এখানে আসলে চিন্তাগারে অনেক কিছু হয়, তবে মোটামুটি নিরাপদ। মানুষজন একটা দোকানপাট আছে, কিন্তু বেশি ভিতরে ঢুকলে বেশি রিস্ক, আপনাকে যে কোনো সময় আপনি বিপদ হতে পারেন। তো আমাদের এই পার্কি বিচটার নিরাপত্তা আসলে জোরদার করা উচিত।
কারণ এখানে গাছপালা এবং সমুদ্র সৈকত যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা হয়তো পতেঙ্গা বিচে পাওয়া যায় না, যেটা পার্কে বিচে পায়। অনেকে কিন্তু পার্কে বিচে আসতে চায় যে গাছের সাথে সমুদ্র সৈকত, এই যে আপনি গাছের মধ্যে দাঁড়াই আছেন এবং সাথে সমুদ্র সৈকত, ঠিক আছে, এই পাশাপাশি দুইটাই একসাথে। তো এই জিনিসটা ফিল করা যায় মোটামুটি শুধুমাত্র পার্কে বিচে। কক্সবাজারও তেমন একটা নাই। তো এটার আরো নিরাপত্তা করা উচিত, এটা নিরাপত্তা করলে এখানে পর্যটক আরো বাড়বে। গাছে হ্যামক জড়িয়ে হালকা রৌদ্র তাপ লাগিয়ে মৃদু বাতাসের হাসিতে সমুদ্রের ঢেউয়ের বুকেতে শুয়ে আছি একাকিতে, এমন জায়গা পাবা না কোথাওতে। গাছের নিচে শুয়ে সমুদ্রের ঢেউ দেখা এত কাছ থেকে, এরকম সৌন্দর্য, এরকম মুহূর্ত আপনি অন্য কোনো কোথাও খুঁজে পাবেন কিনা তা বলা মুশকিল। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা সবাই পার্কে বিচে ঘুরে আসবেন। শহরের কাছে নিরিবিলি পরিবেশে সমুদ্রের ঢেউর শব্দ যেই পাশে আমরা থাকতে চাই, এটার জন্য বেস্ট হচ্ছে পার্কে বিচ, যেখানে আপনি এই যে আপনার কাছে যদি হ্যামক থাকে, আপনি হ্যামক গাছের সাথে টাঙ্গিয়ে এবং হ্যামকের মধ্যে শুয়ে হালকা মৃদু বাতাস এবং সমুদ্রের সেই ঢেউর শব্দ শুনলে আপনার মধুর একটা শান্তি লাগে। আপনি এসে ময়লা না করে সৌন্দর্য সুন্দরভাবে রাখতে পারি, তাহলে পার্কে বিচ মানুষের সবচেয়ে সুন্দর। আর মিনি কক্সবাজার হিসেবে সবার পরিচিত এই পার্কে বিচ নামটা হচ্ছে অনেক পরে আসতেছে। প্রথমত ছিল যে মিনি কক্সবাজার নাই, সেই থেকে এই কাল পর্যন্ত এখনো অনেক স্টিল আরো ওল্ড যারা আমাদের আগের জেনারেশন যারা আছে সবাই কিন্তু মিনি কক্সবাজার নামে এই জায়গাটা, ওদের এই জেনারেশনে এসে বলতেছে যে পার্কে বিচ ছিল হচ্ছে এটা কিন্তু অনেস্টলি আপনার যদি চার্জ দেখেন বিভিন্ন জায়গাতে মিনি কক্সবাজার নামে এই জায়গাটা অনেক পরিচিত। আগে থেকে অনেকটা সেফ হয়েছে, প্লেসটা আরো সেফ হওয়াটা প্রয়োজন। এই যে গাছের পাশে এই যে সমুদ্রের ঢেউ ওই সাথেই দেখা যাচ্ছে, মাত্র কয়েক স্টেপ দিলে আপনি সমুদ্রের ঢেউ দেখতে পারবেন। 300 থেকে 500 টাকা বাজেটের মধ্যে আপনি চলে আসতে পারবেন। এখানে আসার রিজন হচ্ছে কারণ এই গাছের সাথে এই সমুদ্রের ঢেউ আপনি অন্য কোনো কোথাও পাবেন না। পতেঙ্গা বিচ বলেন, কক্সবাজার বলেন, আপনি এই জায়গার সাথে এই গাছের সাথে সমুদ্রের ঢেউ কাছাকাছি পাবেন না, খুব দূরত্ব। পতেঙ্গা বিচের মধ্যে তো গাছ নেই এবং ঢেউ তো অনেক দূরে করে ফেলেছে এবং ফাঁকা করে ফেলেছে। আর কক্সবাজার তো গাছের সাথে আর ওই সমুদ্রের ঢেউ তো অনেক দূরে, তো ওই জায়গাটা ফিল নেওয়া যাবে না। একটা ফিল নেওয়ার জন্য আমি মনে করি পার্কে বিচ ইজ দ্য বেস্ট। কারণ এই গাছের সাথে সমুদ্রের ঢেউ খুবই কাছাকাছি, সমুদ্রের ঢেউ আমার কানে আসতেছে এবং মৃদু বাতাস আসছে, আর আমি একটা বসাতিতে হ্যামক নিয়ে গাছের ছায়া তলায় শুয়ে আছি। তো আপনাদের অবশ্যই মাত্র 300-400 টাকা বাজেট নিয়ে এই পার্কে বিচে চলে আসা উচিত। যদিও সমুদ্রের ঢেউটা এখানে এখন বেশি না, পার্কে বিচে সমুদ্রের ঢেউটা খুবই কম, বাট এই ঢেউ আর আমি এই যে হ্যামক নিয়ে এখানে শুয়ে আছি গাছের ছায়া তলা নিচে, তো এই ধরনের ফিল সহজে অন্য কোথাও পাবেন কিনা বলতে পারতেছি না, বাট এই জন্য পার্কে বিচটা আমি মনে করি সেরা। এরপর আমরা হ্যামকের মধ্যে অনেকক্ষণ শুয়ে থেকে রেস্ট নিয়ে তারপর আমাদের খিদে লেগে যায় দুজনে। তারপর মেহাদি ভাই তিনি রান্নার জন্য সরঞ্জাম নিয়ে আসছে এবং সেগুলো বের করে তিনি সেটিং করতেছে রান্না করার জন্য। আমাদের রান্না করার জন্য নিয়ে এসেছেন তিনি নুডলস। রান্না করার জন্য গ্যাস চুলা তিনি সেটিং করতেছেন। যেহেতু তিনি পকেট নুডলস নিয়ে আসছেন, তো সেহেতু আমাদের নুডলস তৈরি করতে বেশি সময় লাগবে না, আমরা শুধু গরম পানিটাই গরম করব। তো আমাদের সবকিছু রেডি, আমরা এখন গরম পানিটা সিদ্ধ করব। আপনারা যদি এই ধরনের ইনস্ট্রুমেন্ট কিনতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া পেজে আমাদেরকে নক করুন, আপনারা এইসব ইনস্ট্রুমেন্ট নিতে পারবেন। OS97BD-তে আপনারা এইসব ইনস্ট্রুমেন্টগুলো পেয়ে যাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে পেজের, আপনারা ওখানে চাইলে নক করে জানতে পারেন। আমাদের গরম করার সরঞ্জাম দেখে আর রান্না করতে দেখে দোকানের লোকেরাও চলে আসছে আমাদের কাছে দেখার জন্য কিভাবে কি করতেছি, এবং তারা বসে আমাদের সাথে আড্ডাও দিচ্ছে। আমরা এখন আমাদের গরম পানি হয়ে গেছে আর এখন আমরা নুডলসটা করতেছি, আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ। মাছের পোনা সংগ্রহ করতেছে, এই প্রথম দেখতেছি আমি, আগে কখন দেখিনি। তো পানি থেকে ছোট ছোট মাছের পোনা সংগ্রহ করতেছে। এটা ক্যামেরাতে ভালো দেখা যাবে না, এটা দেখতে হলে সরাসরি আসতে হবে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। পানি যা গরম করছি সারে সব পানি নিয়ে ফেলাইছে, এখন আমার জন্য আবার গরম করতে হচ্ছে। আর চা বানাবো পরের দিকে। একটা কাপল একদম সোজা চলে যাচ্ছিল যেখানে চিন্তা হয় সেই দিকে। তো এই দোকানে শেষ দোকানে কিছু লোক ওদেরকে বুঝতে পারে যে ওরও দিয়ে যাচ্ছে, তো ওদেরকে ডাক দিয়ে যাইতে নিষেধ করে। তো এখানে আসলে সতর্ক থাকবে, এখানে দোকান আছে, একটা ছোট দোকান আছে লাস্ট, ওই দোকান পর্যন্ত থাকবে, এর বেশি যাবেন না। সো মিস্টার নুডলস কেজি করা খুব ইজি, হালকা গরম পানি, আর আমরা তো গরম পানির করার ব্যবস্থা করছি। আর এখন এটা আমি রেডি করব। এই মিস্টার নুডলসের মধ্যে সস মশলা এগুলো দেওয়া আছে। তারপর আমি বসে মিস্টার নুডলসের গরম পানি দিয়ে মিস্টার নুডলসটাকে সম্পূর্ণ রেডি করতেছি যাতে মজা করে খেতে পারে। টেস্টিং সসটা দিয়ে দিছি, এটা অবশ্য খিদায় না। লোভনীয় অবস্থা ভাই, অনেকটু দিবা না ভাই, তুমি আমারও ভালো খাই ফেলাইছো ভাই আগে। দাও না ভাই, ভাই ধন্যবাদ লাগবে ভাই। অবশ্যই নুডলস রেডি, তবে আমার একটা ভুল হয়েছে, আমি পানি গরম করে ঠান্ডা করে ফেলছি। আমাকে না দিলে হবে না। হ্যাঁ খেয়ে দিব ভাইয়া, খেয়ে দিব। না দিতে হবে আমাকে ভাই, আমি খেয়ে দিব। তুমি তো ভাই একটা খেয়ে শেষ করে ফেলাইছো অলরেডি। হ্যাঁ তুমি আমার থেকে ভাগ মাত্র আছে লাঞ্চ, আমাদের লাঞ্চ হচ্ছে নুডলস দিয়ে, তুমি আমার লাঞ্চ থেকে ভাগ মারলে এটা মানাই? হ্যাঁ
আমার পেটের এক কোনাই তো যাবে না সবকিছু। তো যাই হোক আমি রেডি করে ফেলছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিব আমি খেয়ে নিচ্ছি। আমাদের সাথে যদি এইভাবে ঘুরতে চান, আমাদের মেসেঞ্জার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, আমাদের সাথে ট্যুরে গেলে এইভাবে আসতে পারেন। আচ্ছা যাই হোক আমার নুডলস রেডি, এখন আমি এটা বসে বসে লাঞ্চ টাইমে আমি এটা খাবো। যাই হোক খুঁজছে যখন, পরে আমি আমার থেকে কিছু ভাগ দিয়ে দিলাম। এরপর হ্যামক নিয়ে আমরা আরো অনেকক্ষণ রেস্ট করি, কারণ সূর্য একদম মাথার উপরে, রোদ পড়তেছে প্রচুর করা, এই রোদের মধ্যে হাঁটা যাবে না। যেহেতু জাউ গাছ আছে, ছাই আছে, আমরা এখানে বসে আরো 3টা পর্যন্ত রেস্ট করি। সূর্য নামলেই, সূর্যের তাপ কমলে আমরা হাঁটা দিব। একটি হারানো বিজ্ঞপ্তি, অত্র এলাকা যার জ্যাকেট হারিয়ে গেছে, ছেলে বা মেয়ে, সেটা নিতে চলে আসুন পার্কের বিচে। সেই জ্যাকেটটি সমুদ্রের পানির সাথে প্রেম ভালোবাসায় আসক্ত রয়েছে। এই রোদের মধ্যে আমি সমুদ্রের পানিতে এসে বেঙ্গলের সাথে একটু খেলাধুলা করতেছি। তো আমি এখানে এসে দুই রকমের 2টা জুতা খুঁজে পাইছি, তবে দুইটাই একই পায়ে। তো কিছু করার নেই, আমি পা ভিজানোর জন্য, আমার পায়ে অনেক বালি, আর আমি আসছি ক্যাশ। সো আমি তো এই বালির মধ্যে ক্যাশ পরলে পুরা বালি হয়ে যাবে, তো এই জন্য আমি 2টা জুতা খুঁড়াই নিলাম এখানে। যেখানে অনেক ময়লা আবর্জনা আছে এটার মধ্যে, তবে বিশেষ কোনো জুতাই পাবেন আপনি, ঠিক আছে? তো যারা জুতার ব্যবসা করতে চান তারা এখানে এসে জুতা পুরাই নিয়ে বিক্রি করতে পারবেন। পা ধুয়ে চলে যাচ্ছি। দুইটা জুতা আমার খুব উপকার করেছে, এবং এরকম জুতা পার্কে বিচে অনেক খুঁজে পাবেন। আর মূলত বিশেষ করে বালি তো এই তাপপ্রবাহ চলতেছে এখন, আর বালিতে প্রচুর গরম, তো ওই বালিতে এখন আপনি কি করতে পারবেন, এই গরমটাও যদি সহ্য করতে না পারেন, এরকম জুতা কুড়াই নিয়ে ওখানে হাঁটতে পারবেন। জুতা 2টা পাইছি পরার মতন উপযুক্ত, বাট দুটোটা হচ্ছে ডান পায়ের, বাম পায়ের জন্য পাইলাম না। তো যাই হোক বালু থেকে এক লাস্ট রক্ষা পাচ্ছি। দেখছেন এখানে অনেক জুতা খালি জুতা, আর এটা পুরোটা একটু ময়লাই। পাশে সমুদ্রের এই গাছ বেশি দূরে না, এটা আলাদা একটা ফিল্ডে, বাট এখানে হচ্ছে এই ময়লা আবর্জনা। আমরা ছিলাম একদম সমুদ্রের ওইদিকে, একদম ওই গাছগুলো দিয়ে, বাট ওদিকে রোদগুলো আছে, সূর্য যখন সমুদ্রের ওদিক দিয়ে নামতে, আমরা একটু পিছনের দিকে চলে আসলাম। এদিকে আবার এই জায়গাটা, ওই জায়গার বাতাসটা, রোদের বাতাস হওয়ার কারণে খুব গরম বাতাস, এই জায়গাটাই বাতাসটা ঠান্ডা। তো এইভাবে আসতে পারেন, এভাবে হ্যামক যদি থাকে, জাস্ট এইভাবে সমুদ্রের একটা অসাধারণ ফিলিংটা। আমাদের ব্যাগ, জুতা, জিনিসপত্র সব টাঙিয়ে ফেলছি, আর আমাদের রান্নার ব্যবস্থা চলছে ওইখানে। তো আমরা এখন চা বানাচ্ছি, আমরা চা বানিয়ে খাবো, কিন্তু আমাদের খুব তাড়াহুড়ো, সকালবেলা তাড়াহুড়োর জন্য আমরা এখন দুধ খাবো, বিকজ অফ আমরা চিনি আনতে ভুলে গেছি। আমরা এখন চা বানিয়ে খাচ্ছি, দুপুর বাজে এখন 2টা 7। তো যাই হোক আমি চিনি পাইছি, চিনি আনতে ভুলে গেছিলাম, তো আমরা এখন চিনি নিয়ে, চিনিটা দিয়ে এখন আমরা চাটাকে টেস্টিভাবে খেতে পারবো। সবই নিচ্ছি, বাট চাটা চিনি আনতে ভুলে গেছিল। যাই হোক ভাগ্য ভালো, আমরা সামনের দোকানে গিয়ে চিনি, ওনার চা বানানোর দোকানেই, উনি মূলত একজন চা বিক্রেতা, বাট ওনার কাছে চিনি আছে অল্প, বাট আমাদেরকে এটা বিক্রি করে দিচ্ছে। অবশেষে আমাদের এই চা, করা চা, চিনি সহ আনলাম। যাই হোক না কেন, আমরা চা তার চলতে পারি না, এটা বাঙালির নেশা। তো যাই হোক আমরা তো সমুদ্রের পাড়ে বসে চায়ের ভালোবাসা পাচ্ছি, চায়ের ভালোবাসা। থ্যাংক ইউ চিনিটা আনার জন্য, ধন্যবাদ। সবকিছু তো আমি ক্রেডিট নেওয়ার তো কোনো মানে দেখা নেই। চিয়ার্স বন্ধু। ঘোড়া আছে, তারপর 4 চাকার গাড়ি আছে, এখানেও ঘুরতে পারবেন, এখানে অনেক কিছু চড়তে পারবেন, চড়ার মতন অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে, তবে সকালে দেখা যায় না, বিকেলে দেখা যায়। তো চা খাওয়ার পর এগুলো চা পাতা থাকার কারণে এগুলো দাগ হয়ে যাবে, তো এগুলো গান দেওয়ার জন্য এখানে চলে আসতেছি। এখানে মিঠা পানির ব্যবস্থা আছে, এখানে সেগুলো ধুয়ে নিব। কখনো কখনো এইসব ট্রাভেলিং এ কষ্ট করতে হয়, তাহলে আনন্দটা বেশ ভালো মতোই পাওয়া যায়। তো এখানে পানির ব্যবস্থা আছে, সেই পানি দিয়ে মোটামুটি ধোয়ার ব্যবস্থা। তো পানি আছে, দিতে পারতেছি, এইদিকেও মোটামুটি পানি আছে। যাই হোক জুতোগুলো আমাকে খুব উপকার দিয়েছে, আমার এই জুতার বদলে এই জুতাগুলো অনেক উপকার, তবে এটা ছিঁড়ে গেছে একটু আগেই। তো যাই হোক ছিঁড়ে গেলেও যতটুকু সময় দিছে ততটুকু অবশ্যই সেগুলো এখন ফেলে দেওয়ার টাইম, ফেলে দিলাম। ওহো আহা, পায়ে তো আবার বালি লাগা ফেলে। তো যাই হোক এগুলো পরে ফেলতেছি, এই জুতাগুলো খুব উপকার দিছে, জুতোগুলোকে জানাই থ্যাঙ্কস। সূর্যের আলো কমে গেছে, সূর্য হালকা নেমে গেছে এবং প্রচন্ড বাতাস আছে। আমরা অনেকক্ষণ রেস্ট নিছি, আর রেস্ট নেওয়া যাবে না, আমাদের এখন যাত্রা শুরু করতে হবে। আমরা বিচে ঢোকার সময় উত্তর সাইডে গেছিলাম, আমরা এখন যাব দক্ষিণ সাইডে, যতটুকু যাওয়া যায় ওই যাবো। আবার নিয়ে ছাড়া ঘুরতে আসতে পারবেন, এখানে খাবারের দাম, এখানে চাটা নাস্তা পাওয়া টুকটাক পাওয়া যায়। তারপর ওদিকে সামনের দিকে দোকান আছে, খাওয়ার ব্যবস্থা আছে, দোকান। তবে আমি মনে করি ভিতর দিকে আপনি যত ঢুকবেন তত দোকান দেখবেন, ওগুলো রেঞ্জ বাড়বে। কারণ এখান থেকে আমি জাস্ট একটা ডাল ভাজা নিয়েছি, যেটার দাম ছিল 5 টাকা, সেটা আমার থেকে নিয়েছে 10 টাকা, তার মানে দ্বিগুণ। তো সেই হিসাবে মাথায় চিন্তা করে বুঝতেছি এখানে খাবারের দাম অনেক বেশি হবে। মেইন রোড হচ্ছে আরো ওদিকে, তো এদিক থেকে এদিকে খাবারের দাম একটু বেশি হবে। খাবারের দাম যত ভিতরে ঢুকবেন তত বেশি, তবে খাওয়ার জন্য চলে আসবেন একদম বিচ পয়েন্টে, সেই মাত্র অনেক দোকান হওয়ার কারণে সেখানে দামে কম। তো আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে চান, আপনার জন্য 150 টাকা বাজেট রাখতে হবে। পার্কের বিচের সমুদ্রের দিকে গিয়েছিলাম উত্তর সাইডে, আমরা এখন দক্ষিণ সাইডে যতটুকু যাওয়া যায় বা যতটুকু যাওয়া সম্ভব ততটুকু যাবো হাঁটতে হাঁটতে। এখান থেকে আপনি কক্সবাজারের ফিলটা পাবেন মোটামুটি পার্কের বিচ থেকে, সুন্দর মোটামুটি পর্যটক আছে, আর পানি অনেক, আমরা সকাল আসার সময় অনেক পানি ছিল, এখন কমে গেছে। টুলেটের দেওয়া আছে প্রতি ঘন্টা 50 টাকা করে, আর সিটে বসে ছবি তুলতে বললে প্রতি কপি 10 টাকা দিতে হবে। এটা কোন ধরনের বিজনেস আমি বুঝলাম না, মানে বাংলাদেশে সব ডাকায়। আর এখানে যে দোকানগুলো দেখতেছেন, এই দোকান দিয়ে আমরা সোজা গেছি অন্যদিকে, তো অর্ধেক তারপর নিরাপদ না, ওই জন্য এদিক দিয়ে আমরা রেস্ট নিয়ে আমরা আনন্দ করে এখন আমরা এটার দিকে, আমরা এদিকে যাবো। তো চলুন এদিকে দেখতে যাই।
এই গাছটাকে দূর থেকে হরিণের শিংয়ের মতন লাগতেছিল। হাঁটতে হাঁটতে বহুদূর চলে আসলাম, এটা পার্কি বিচ। তো হাঁটতে আসতে আমরা যে সেটা চলে আসলে এটা হচ্ছে পয়েন্ট, এই যে খাম্বাটা এবং মাঝখানে যে পিলারটা এবং ওখানে যে একটা ছোট পাথর দেখতেছেন যেটা উঁচু করে পার্কি বিচের সীমানা। এতটুকু নিয়ে এই পুরোটাই এদিকে সম্পূর্ণ হচ্ছে পার্কি বিচ। তো এখানে পার্কি বিচ শুরু, এরপর বাকিগুলো হচ্ছে বাঁশখালী অন্য জায়গাগুলো শুরু হয়। তো এই সীমানাগুলো হচ্ছে পার্কি বিচের সীমানা। এতটুকু পর্যন্ত পার্কি বিচ। ছোটখাটো রোড আছে, তার ওইদিকে যেটা দেখতেছেন ওইটাও প্রায় রোড। এখানে আসলে আপনি একটা মেরিন ড্রাইভের ফিল্ডে পাবেন। তবে মেরিন ড্রাইভের রাস্তা পরিষ্কার, এখানে সমুদ্র সৈকতটা পরিষ্কার ওরকম, কিন্তু এখানে একটু ওরকম না। এখানে সমুদ্রটা ময়লা আবর্জনায় বা গাছের বিভিন্ন ময়লা আবর্জনায় ভর্তি, ঠিক আছে, রশি টসি কাপড় টাপড় তারপর অনেক রকম কিছু দিয়ে ভর্তি। তো আমরা পার্কি বিচের শেষ সীমানা পর্যন্ত, সীমানার যে বাউন্ডারি দেওয়া আছে এতটুকু পর্যন্ত বাউন্ডারিতে চলে আসলাম। তো আমরা এখন সোজা যাব, আমাদের প্ল্যানিং আছে সোজা গিয়ে আমরা দেখি কতটুকু যেতে পারি। হয়তো গিয়ে আমাদের যদি ভালো লাগে আরো যাবো, আর যদি ভালো না লাগে আমরা পিছন দিয়ে ব্যাক করে আমরা আবার একটা পার্কে যাবো। এই হলো এই দেখলেন সীমানা, এটা হচ্ছে পার্কি বিচের সীমানা, মানে আমরা পার্কি বিচ থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে সীমানা, এই হলো পারচ্ছি। ওকে ডান, আমরা পার্কি বিচ পার হয়ে গেছি। আমরা এখন আনোয়ারের দিকে আছি বা আনোয়ারের দিকে আছি। নদী আছে, নদীর উপর বাঁশখালী। আচ্ছা, নদী আছে, নদীর পর বাঁশখালী। কাছাকাছি বাঁশখালী। আচ্ছা ঠিক আছে। পার্কি বিচের পর এটা হচ্ছে আনোয়ারার দিকে, আর আনোয়ার দিকে এই ধরনের ফিল এটা হচ্ছে পতেঙ্গা বিচের মতন পুরোপুরি। যদিও পতেঙ্গা বিচের থেকে এটা অন্যরকম আলাদা আপনাকে ফিল দিবে, ঠিক আছে, কারণ পতেঙ্গা বিচে এখান থেকে সমুদ্র সৈকত কিন্তু আরো অনেক দূরে। তো এটা যাক সমুদ্র সৈকত তো কাছে, এখানে ফিল, এখানে বিকেলবেলা আসলে আপনার একটা আলাদা মনোরম শান্তি লাগবে, জাস্ট এটা অন্যরকম ফিল দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদতখানা পবিত্রতা রক্ষা করো। একটা খোলা ইবাদতখানা, যদি এখানে হয়তো কোনো ইবাদতখানা নাই, অনেক দূরে হয়তো, এখানে ছোট করে একটা ইবাদতখানা আছে। তো আমরা ওই মাথা থেকে হাঁটতে এই জায়গায় এসে একটা সুন্দর জিনিস ভালো লাগলো। তবে আমি এখানে একটু আমাদেরও নামাজ পড়া উচিত, কিন্তু আমি এখানে উজুখানার ব্যবস্থাটা দেখতে পারতেছি না। তো দেখো অন্য মানুষ আছে, ওদের থেকে জিজ্ঞেস করি। আর ওটা মেবি চার দোকান, যদিও হয়তো এখন দুপুরবেলা হয়তো বন্ধ, আমি দেখতেছি বন্ধ, তো এখন খোলা না, কিন্তু এটা চার দোকান। তো এই জায়গাটাই একটা আলাদা ফিল, এটা হয়তো বিকেলবেলা খুলবে। এই যে এখানে বসে একটু সূর্য যদি নামে, এখানে যদি চা খাবেন, এখানে বসে আড্ডা দেবেন আর সমুদ্র দেখবেন, পাতে সূর্য, আর এদিকে তো শিপ আছে, মানে অসাধারণ। এটা একটা মোমেন্ট, অসাধারণ ভাই, অসাধারণ ফিল। এখানের অংশটা প্রায় আকিলপুরের মতন, আকিলপুরেও এই ফিলটা পাওয়া যায়। তবে সবচেয়ে ভালো লাগতেছে দুই কিছুতে সমুদ্রটা কাছাকাছি এবং এখান থেকে দাঁড়িয়ে একটা অসাধারণ বাতাস আর সমুদ্রের ঢেউ ফিল করা যায়। আর সবচেয়ে বিকেল টাইমে বেশি মজা লাগতেছে, কারণ জোয়ার কমে গেছে, পাটা হওয়ার কারণে বালিতে জায়গা হয়ে গেছে না, এবং সেখানে অনেক পিচ্ছি বাচ্চা এবং এই আনোয়ারা ইউনিয়ন অনেক গ্রামের ছেলেরা এসে এখানে ফুটবল খেলতেছে, এটা বেশি সুন্দর লাগতেছে। আমরা হাঁটতে হাঁটতে 10 কিলোমিটার হেঁটে ফেলছি, আমরা আর হাঁটবো না। আর সূর্য নেমে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর ওদিকে আমরা যাবো না, কারণ সামনে হচ্ছে নদী, আর নদীর পর হচ্ছে বাঁশখালী, আমাদের ওখানে যাওয়া সম্ভব না। আর জোয়ার কমে যাওয়ার পরে বালিতে একটা মাঠ বানাইছে পুরো স্টেডিয়ামের মতন, যেভাবে মাঠটা দেখতে ঠিক এখানে বালির মধ্যে মাঠটা দেখতে খালি চোখে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে ভালো মতন দেখা যাচ্ছে না, বাট এটা এই সমুদ্রের পাশে হওয়ায় এবং এই সুন্দর একটা মাঠ করাতে বেশি সুন্দর লাগে। এই মাঠের পাশে একটা রোড আছে যাওয়ার, আমরা সেই রোড ধরে চলে যাচ্ছি। আমাদের এখন গন্তব্য হচ্ছে আবার সমনিতে যাওয়া। এখানে নাকি গাড়ি থাকে এলাকাবাসী থেকে শোনান, বাট এখন গাড়ি নেই, তাই আমরা এখন হাঁটা দিচ্ছি। হেঁটে হেঁটে যতটুকু যেতে পারি বা যেখানে গাড়ি পাই সেখান থেকে উঠে যাবো। আমরা হাঁটতে হঠাৎ আমরা একটা টমটম দেখি, টমটমে সেটা করে আমরা জায়গা চন্নপাড়া, মাসপো থেকে চন্নপাড়া পর্যন্ত আমাদের ভাড়া নেয় 30 টাকা। তারপর টমটম করে চলে আসি চন্নপাড়া, আর চন্নপাড়া এসে লোকাল সিএনজিতে উঠি। লোকাল সিএনজি 50 টাকা করে সমনি পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের চতুর্থমুখ, এই টানেলের রোড দিয়েই আমরা চৌমনি যাব। এই জায়গাটা সুন্দর। এরপর অবশ্যই আমরা চৌমনি চলে আসলাম। তারপর চৌমনি থেকে সিএনজি ভাড়া 20 টাকা দিয়ে আমরা চলে আসি মসজিদটেক। মসজিদটেক আসার পর আমরা নাস্তা করি, আর আমাদের সময় অনেক ছিল বিদায় আমরা হেঁটে হেঁটে চলে যাই নতুন ব্রিজ। নতুন ব্রিজের রাস্তার পাশে গাছের ফুলগুলো সুন্দর লাগতেছে, আর নতুন ব্রিজের নদীটা জাহাজে ভর্তি, তাও সুন্দর লাগতেছে। পার্কি বিচের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। এই ভিডিও দেখে কার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।